ভূতবাগানের কথামালায় আজ শুনবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প রাক্ষসে পাথর। বুড়ো মাঝি বলল, বাবু, বেড়াতে এছেন? বেরিয়ে ফিরে যান, ওই দ্বীপে যাবেন নে, ওখানে দোষ লেগেছে। আমরা একটু অবাক হলাম। দোষ লেগেছে মানে কি? দ্বীপের আবার দোষ লাগে কি করে? বিমান বলল, বুড়ো কর্তা, তুমি যা টাকা চেয়েছ তাই দিতে আমরা রাজি হয়েছি, তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন? ওই দ্বীপে কি আছে? বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকাতে চুলকাতে বলল, কিছুই নেই, সেই কথাই তো বলছি। শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন? বুড়ো মাঝি হাল ধরেছে আর দাঁড় বাইছে তার নাতি। এই নাতির বয়স তো 14 বছর হবে। ওর নাম সুলতান। সে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ো মাঝি যতই না বলছে ততই আমাদের জেদ চেপে যাচ্ছে। একটা সাধারণ দ্বীপ, সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে? কত জাহাজ যাচ্ছে এখান দিয়ে, সেরকম কিছু থাকলে সবাই জানতে পারত। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে। আমি আর বিমান কয়েকদিনের জন্য এসেছি এখানে বেড়াতে। হলদিয়া জায়গাটা বেশ সুন্দর। নতুন বন্দর, নতুন শহর গড়ে উঠেছে। চারিদিকে সব নতুন নতুন বাড়ি আর অনেক ফাঁকা জায়গা। শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী। সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে। আমরা সেই মাছ কিনতে গেছিলাম। ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা। নৌকো দেখেই আমাদের মনে হলো একটা নৌকো ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয়। একজন মাঝিকে জিজ্ঞেস করতেই সে রাজি হয়ে গেল। 30 টাকা দিলে সে যতক্ষণ ইচ্ছে আমাদের ঘুরিয়ে আনবে। আমি আর বিমান দুজনেই সাঁতার জানি, সুতরাং আমাদের জলের ভয় নেই। বিমান তো সুইমিং কম্পিটিশানে অনেকবার প্রাইজ পেয়েছে। আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে, তার নাম আগুনমারির চর। আগে সেই চরটা মাঝে মাঝে ডুবে যেত, আবার মাঝে মাঝে জেগে উঠত। এখন আর ডোবে না। এখন সেখানে গাছপালা জন্মে গেছে। কোনো মানুষজন অবশ্য সেখানে এখন থাকে না। নৌকো দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল। নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ। ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা হয়ে যাবে। অনেক দিন বাদে যখন ওই দ্বীপেও কোনো ঘরবাড়ি হয়ে যাবে, কলকারখানা বসবে, তখন আমরা বলবো, জানো, যখন আমরা আগুনমারিতে গিয়েছিলুম তখন এসব কিচ্ছু ছিল না, শুধু গাছপালা, আর গাছপালা ছাড়া আর কি আছে ওই দ্বীপে? বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন? নৌকোয় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই। সেই জন্য আমি অনুনয় করে বললাম, ও বুড়ো কর্তা, বলো না সেখানে কি আছে? কেন আমাদের যেতে বারণ করছো? বুড়ো মাঝি বলল, কিচ্ছু নেই তো, বলছি বাবু, কিচ্ছু নেই। শুধু
কয়েকটা গাছ, বালি আর ওই শামুক ঝিনুক ভাঙা। বিমান বলল, তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে চাইছো না কেন? সেখানে কি ভয়ের কিছু আছে? বুড়ো মাঝি বলল, আকাশে মেঘ দেখেছো বাবু? এখন আর অত দূরে যাওয়া ঠিক নয়। এই কিনারায় কিনারায় থাকা ভালো। বিমান বলল, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো? সামান্য মেঘ, এতে কখনো ঝড় ওঠে? তুমি আমাদের নিয়ে যেতে চাইছো না কেন তাই বলো। আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞেস করলুম, সুলেমান, তুমি গেছো ওই দ্বীপে? সেখানে ভয়ের কিছু আছে? সুলেমান তার দাদুর দিকে তাকালো একবার, তারপর বলল, কিচ্ছু নেই কো, অন্য কিছু দেখাও যায় না, তবে সেখানে গেলে যেন ওটা কেমন কেমন করে, মনটা খারাপ লাগে। এ তো আরও অদ্ভুত কথা। একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যায়। আমি আর বিমান দুজনেই হেসে উঠলুম। তাহলে তো যেতেই হবে সেখানে। বুড়ো মাঝিকে বললুম, তুমি যদি না নিয়ে যেতে চাও তো আমাদের ফিরে নিয়ে চলো, আমরা অন্য নৌকা ভাড়া করব। বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, সে টাকা ফেরত দেওয়া পাপ। তবে চলেন, নিয়ে যাই। পরে যেন আমায় দোষ দেবেন না। ওরে সুলেমান, ভালো করে টান। আকাশে মেঘ আছে বটে, কিন্তু জমাট কালো নয়। সেই মেঘের ছায়া পড়েছে জলে, রোদ নেই, বেশ ছায়া ছায়া ছিল। নদীতে বড় বড় ঢেউ। এখানে নদী প্রায় সমুদ্রের মতন, এপার ওপার দেখাই যায় না। পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকোটা দুলে দুলে উঠছে। খানিকক্ষণ পরে বুড়ো মাঝি ডান দিকে হাত তুলে বলল, ওই যে দেখেন, আগুনমারির চড়া। দেখলেন তো? আমি আর বিমান দুজনেই ঘাড় ফেরালুম। মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, মাটি দেখা যাচ্ছে না। বুড়ো মাঝি বলল, দেখা হলো তো, এবার নৌকো ঘুরাই। আমি আর বিমান একসঙ্গে বলে উঠলুম, সে কি, আমরা কাছে যাব না? কাছে গিয়ে কি করবেন? আর তো দেখার কিছু নেই। বিমান এবার বেশ রেগে গিয়ে বলল, তোমার মতলব কি বলো তো? ও বুড়ো কর্তা, ওই দ্বীপে কি তোমার কোনো জিনিসপত্র আছে? ওখানে আমাদের নিয়ে যেতে চাও না কেন? বুড়ো মাঝি আমতা আমতা করে বলল, দেখা তো হলোই, আরো কাছে গিয়ে নাপটা কি? বিমান বলল, লাভ লোকসানের কথা নয়, আমরা ওই দ্বীপে নেমে হাঁটতে চাই। বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল ঘোরাতেই নৌকোটা তত্তরিয়ে এগিয়ে গেল। দ্বীপটার একেবারে কাছে পৌঁছে নৌকোটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো মাঝি বলল, এবার নামুন। সেখানটায় অন্তত 1 হাঁটু জল, তারপর কাদামাটি। বিমান বলল, আর একটু এগোও, এখানে নামবো কি করে? বুড়ো মাঝিও এবার রেগে গড় গড়িয়ে বললে, আপনাদের বাবু এখানেই নামতে হবে।
আমার নৌকো ওই চরের মাটি ছোবে না, ও মাটি অপে। বিমান আরও কিছু বলতে যাচ্ছিল। আমি বললুম, ঠিক আছে ঠিক আছে, আমরা এখানেই নামব। জুতো খুলে রাখলুম নৌকোয়। তারপর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নেমে পড়লুম জলে। ছপ ছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে। বুড়ো মাঝি নৌকোটাকে আরও গভীর জলের দিকে নিয়ে গিয়ে ঝপাং করে নোঙর ফেলে দিল। দ্বীপটাতে ছাড়া ছাড়া গাছপালা রয়েছে। তারপর ধু ধু করছে বালি। সেই বালিতে কোথাও কোথাও ঘাসও হয়েছে। একটা খড়ের চালা ঘরও রয়েছে এক পাশে। ওই ঘরে কিন্তু কোনো মানুষ নেই। কাদামাখা পায়ে ওপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিলুম। বিমান বলল, একটা কিছু ফ্লাগ সঙ্গে নিয়ে এলে হতো, তাহলে সেই ফ্লাগটা পুঁতে আমরা এই দ্বীপটা দখল করে নিতাম। আমি বললুম, তা কি করে হবে? আগেই তো এখানে মানুষ এসেছে, দেখছিস না ঘর রয়েছে। আমরা ঘরটার কাছে গিয়ে দেখলুম তার মধ্যে পাতা আছে একটা খাটিয়া, আর চতুর্দিকে ছড়িয়ে আছে শুকনো গোবর। জায়গাটায় বিশ্রী গন্ধ। বিমান বলল, এখানে লোকেরা গরু চড়াতে আসতো, কিন্তু গরুগুলোকে নিয়ে আসতো কি করে? আমি বললুম, বড় বড় নৌকোয় করে নিয়ে আসতো। আমি নৌকোয় গরু মোষ পার করতে দেখেছি তো। তারা এখানে আর আসে না কেন? বর্ষাকাল এসে গেছে, সেই জন্যই আসে না। এ তো সোজা কথা। দ্বীপটা কিরকম চুপচাপ লক্ষ্য করেছিস? কোনো শব্দ নেই। মানুষ নেই, শব্দ হবে কী করে? তবু আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি। কান পেতে শোন। দুজনেই চুপ করে দাঁড়ালুম। সত্যি খানিকটা দূরে গাছপাড়ার আড়াল থেকে মাঝে মাঝে একটা ফোঁস ফোঁস শব্দ পাওয়া যাচ্ছে। কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে। কোনো মানুষ অবশ্য অত জোরে নিঃশ্বাস ফেলতে পারে না। বিমানের মুখটা শুকিয়ে গেল। বড় বড় চোখ করে বলল, ওটা কিসের শব্দ বলতো সুনীল? সাপ নাকি? সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি। সমুদ্র থেকে যদি এখানে চলে আসে? ওই জন্যই বোধহয় মাঝিরা এখানে আসতে ভয় পায়। একটা অজগর সাপ থাকলেও সেটাকে মেরে ফেলতে পারতো না। চল এগিয়ে গিয়ে দেখি। সঙ্গে লাঠি পাটি কিছু একটা আনলে হতো। ভয় পাচ্ছিস কেন? বড় সাপ তো আর তাড়া করে এসে কামড়াতে পারে না। ডান দিকে খানিকটা দূরে দু তিনটে বড় গাছের পাশে কিছুটা জায়গা ঝোপঝাড় মতো। শব্দটা আসছে সেই দিক থেকেই। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলুম। শব্দটা মাঝে মাঝে থেমে যাচ্ছে। কাছাকাছি গিয়ে আমিও ভয় পেয়ে বিমানের হাত চেপে ধরলুম। ঝোপের মধ্যে কি যেন বিশাল একটা জন্তু রয়েছে। বিমান বলল, ওটা তো একটা মোষ, কাঁধ হয়ে শুয়ে আছে। এবারে আরও একটু এগিয়ে আমরা মোষটার মাথাটা দেখতে পেলাম। দেখলেই বোঝা যায় মোষটা মরে যাচ্ছে। মোষটার দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। ওরকম করুণ চোখ আমি কখনো দেখিনি। মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে, তখন তার পেটটা ফুলে উঠছে। ওইটুকুতেই বোঝা যায় যে
ও বেঁচে আছে। আমি বললুম, এত বড় একটা মোষ, কি হয়েছে ওর? সাপে কামড়েছে? বিমান বলল, অসুস্থ তো হতে পারে, মোষেরাও তো অসুস্থ হয়। কিন্তু কোনো লোকজন নেই, একলা একলা একটা মোষ এখানে পড়ে আছে। মোষের মালিক বুঝতে পেরেছে ও আর বাঁচবে না, সেই জন্য ওকে ফেলে রেখে চলে গেছে। আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিক ওদিক ঘুরতে লাগলাম। যতবার মোষটার নিঃশ্বাসের শব্দ শুনছি ততবার মনটা খারাপ লাগছে। বিমান বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস? এখানে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো। এখন বর্ষাকালে তো গাছপাতা শুকিয়ে যায় না। আমি বললুম, গাছগুলোর ছাল খসে পড়েছে অনেক জায়গায়। এখানে তো জল নোনা, তাই বোধহয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না। বিমান বলল, বাজে কথা বলিস না, সুন্দরবনে অত গাছ রয়েছে না? সেখানকার জল তো আরো বেশি নোনা। এখানকার গাছগুলোর বোধহয় কিছু একটা রোগ হয়েছে। ওটা কি রে? ওটা তো একটা পাথর। আশ্চর্য তো। খুব আশ্চর্যের ব্যাপার। কিসের আশ্চর্য? তুই বুঝলি না? গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে? কেন? এখানে কি কোথাও পাথর আছে? ওদিকে কি কোথাও পাহাড় আছে? এখানে এত বড় একটা পাথর কে নিয়ে আসবে? পাথরটা এমনিতেই খুব সাধারণ, একটা মাঝারি ধরনের আলমারির সাইজের। যে কোনো পাহাড়ি জায়গায় গেলে এরকমের পাথর চাই পড়ে থাকতে দেখাই যায়, কিন্তু নদীর উপরে একটা নতুন দ্বীপে ওরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয়। আমরা পাথরটার কাছে গেলুম। সেটার গায়ে শ্যাওলা জমে আছে। আমি পাথরটার গায়ে হাত দিয়ে বললুম, সমুদ্রের তলায় অনেক জায়গায় ডুবো পাহাড় থাকে, হয়তো গঙ্গার এইখানটাতে ডুবো পাহাড় আছে। দ্বীপটা তৈরি হবার সময় পাথরটা উঠে এসেছে। বিমান হাঁটু গেড়ে বসে পড়ল। তোর কি বুদ্ধি! পাথর কি হালকা জিনিস যে জলের উপর ভেসে উঠবে? তাছাড়া দেখ, এর তলায় কিছু ঘাস চাপা পড়ে আছে। এই দ্বীপটা হবার পর কেউ পাথরটা এখানে এনেছে, কিন্তু শুধু শুধু এত বড় একটা পাথরকে এখানে বয়ে আনবে কেন? আমি পাথরটার গায়ে হাত বুলোতে বুলোতে বললুম, উল্কা নয় তো? অনেক সময় উল্কার টুকরো পৃথিবীতে এসে পড়ে। বলতে বলতে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলুম। বিমান দারুণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, কি হলো? কি হলো তোর? আমি সঙ্গে সঙ্গে উঠে বসলুম। আমিও অবাক হয়ে গেছি খুব। কি হলো কিছু বুঝতে পারছি না। এরকম তো আমার কখনো হয় না। বিমান আমাকে ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কি হলো রে? কি হলো? আমি বললুম, জানি না, হঠাৎ কেমন মাথাটা ঘুরে গেল। চুপ করে বসে থাক, উঠিস না। আমার কিছু হয়নি। তবু বসে থাক। একটা জিনিস দেখ সুনীল, ওই পাথরের নিচের ঘাসগুলো দেখ, কেমন যেন খয়েরি হয়ে গেছে। ঘাস চাপা পড়লে হলদে হয়ে যায়, কিন্তু খয়েরি, তুই কখনো খয়েরি ঘাস দেখেছিস? এ বোধহয় অন্য জাতের ঘাস। পাশের ওই গাছটা দেখ, ওই গাছটার গাটা লাল। আমি লাল রঙের গাছও তো কখনো দেখিনি।
বিমান ওই যে মোষটা মরে যাচ্ছে, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে রে। এমনি এমনি একটা মোষ মরে যাচ্ছে। ইস, মোষটাকে ওর মালিক ফেলে রেখে গেল। বিমান, আমার ইচ্ছে করছে এখানে শুয়ে পড়তে। মন্দ বলিসনি, এখানে খানিকক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দিলে বেশ হয়। যদি নৌকাটা চলে যায়? ইস, গেলেই হলো, পুরো পয়সা দিয়েছি না। তাছাড়া যদি যায় তো যাক না, আমরা এখানেই থেকে যাব। হঠাৎ আমি লাফিয়ে উঠে পড়লুম, দারুণ জোরে চেঁচিয়ে বললুম, বিমান, বিমান, এই পাথরটা জ্যান্ত। বিমান বলল, কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? না রে, আমি সত্যি সত্যি দেখলুম পাথরটা নড়ে উঠল। কি বলছিস যাতা? পাথর নড়বে কি করে? আমি স্পষ্ট দেখলুম পাথরটার পেটের কাছে একবার যেন চুপসে গেল, আবার ফুলে উঠল, ঠিক ব্যাঙের মতো। দূর, পাথরের আবার পেট কি? তুই ভুল দেখেছিস। মোটেই ভুল দেখিনি। বিমান গিয়ে পাথরটার গায়ে হাত দিতেই আমি বিমানের অন্য হাতটা ধরে এক হ্যাচকা টানে সরিয়ে আনলুম ওকে। আমার বুকের মধ্যে দুম দুম আওয়াজ হচ্ছে। ওই পাথরটার গায়ে হাত দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গেছিলুম। ওই পাথরটার কিছু একটা ব্যাপার আছে। দূরে শুনতে পেলুম বুড়ো মাঝি আর সুলেমান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, বাবু, বাবু। আমি বললুম, চল বিমান, নৌকায় ফিরে যাই। বিমান বলল, না, এক্ষুনি যাব না, এখানে শুয়ে থাকবো বললুম যে। না, আমার মোটেই ভালো লাগছে না, চল নৌকায় ফিরে যাই। বিমানকে প্রায় জোর করে টানতে টানতে নিয়ে চললুম। তারপর নৌকায় উঠেই বুড়ো মাঝিকে বললুম, চলো, শিগগিরই চলো। নৌকায় উঠে বিমান লম্বা হয়ে শুয়ে রইল। তার চোখ দুটো ছলছল করছে। ভাঙা গলায় বলল, আমার কিছুই ভালো লাগছে না রে। সুলেমান আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলুম, ওই দ্বীপে গেলে তোমাদের কি হয় বলো তো? সুলেমান বলল, কি জানি বাবু, ওখানে গেলেই মনটা কেমন কেমন করে, কাজ করতে ইচ্ছে করে না, শুয়ে থাকতে ইচ্ছে করে। বুড়ো মাঝি বলল, মামু, আগে তো আমরা ওখানে চলে যেতাম। বেশি ঝড় বৃষ্টি হলে ওখানে নৌকো বেঁধে চালা ঘরটায় বসে জিরোতাম। অনেক লোক আগে ওখানে গরু মোষ চড়াতে আসতো, এখন আর কেউ যায় না। কেন যায় না বলো তো? ওখানে গেলেই শুয়ে থাকতে ইচ্ছে করে। গরু মোষগুলো আলসে হয়ে পড়ে, কেমন যেন মন মরা লাগে। আমাদেরও সেই রকম লাগছিল, কিন্তু কেন হয় ওরকম বলো তো? কি জানি, গাছপালাগুলো কেমন ধারা শুকিয়ে যাচ্ছে দেখলেন না? ওই দ্বীপে খারাপ নজর লেগেছে। ওখানে একটা বড় পাথর আছে, দেখেছো? আগে ওটা ছিল? না, আগে ছিল না, এই তো মাসখানেক ধরে দেখছি। কি করে এলো পাথরটা ওখানে? কেউ জানে না। কেউ কেউ বলে ওটা আকাশ থেকে খসে পড়েছে। আমার মাথাটা এখনো দুর্বল লাগছে। আমি আর কথা বলতে পারলুম না, শুয়ে পড়লুম বিমানের পাশে। হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনেই সোজা চলে গেলুম বিছানায়। রাত্রিরে কিছু খেতেও ইচ্ছে করল না।
ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলাম। তার মধ্যে বারবারই দেখতে লাগলাম সেই পাথরটাকে, ঠিক একটা ব্যাঙের মতো। তার পেটটা একবার চুপসে যাচ্ছে, আবার ফুলে উঠছে। একটা জ্যান্ত পাথর। আমি শিউরে উঠতে লাগলাম। সকালবেলা বিমানের দাদা, স্বপন দাদা জিজ্ঞাসা করলেন, তোদের কাল কি হয়েছিল? সন্ধ্যা থেকে খালি ঘুমোচ্ছিলি? স্বপনদাকে সব কথা বলতেই হলো। স্বপনদা সবটা শুনে হো হো করে হেসে উঠে বললেন, গাঁজাখুরি গল্প বলার আর জায়গা পাসনি? একটা জ্যান্ত পাথর, সেটার পাশে গিয়ে দাঁড়ালে মন খারাপ হয়ে যায়, শুয়ে পড়তে ইচ্ছে করে। ধুর, যত সব। বিমান বলল, দাদা, আমি পাথরটাকে নড়তে দেখিনি, সুনীল দেখেছে। কিন্তু আমারও ওখানে শুয়ে পড়তে ইচ্ছে করছিল। বেশ করেছি, শুয়ে থাকলেই পারতিস। তাহলে আমাদেরও নিশ্চয়ই মোষটার মতন অবস্থা হতো। আমি বললুম, স্বপনদা, নৌকোর মাঝিরাও কেউ ওই দ্বীপটায় এখন যেতে চায় না, ওরাও ভয় পায়। পুলিশে একটা খবর দেয়া দরকার। স্বপনদা বললেন, পুলিশও তোদের কথা শুনে আমার মতো হাসবে। দেখবি, মিস্টার দাসকে ডাকবো। হলদিয়ার এসডিপিও মিস্টার দাস স্বপনদার বন্ধু। স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন। বললেন, মিস্টার দাস, একবার আমার বাড়িতে চলে আসুন, ব্রেকফাস্ট খেয়ে যাবেন, আর একটা মজার গল্প শোনাবো। 10 মিনিটের মধ্যেই মিস্টার দাস এসে গেলেন। তিনি বললেন, শুধু 1 কাপ চা খাবো, বড্ড কাজ পড়েছে, এক্ষুনি যেতে হবে। কাল রাত্রিরে একটা লঞ্চ ডুবি হয়েছে গঙ্গায়। স্বপনদা বললেন, বসুন বসুন। কাল দুপুরে এই 2 শ্রীমান নৌকো ভাড়া করে গিয়েছিল আগুনমারির চরে। সেখানে নাকি ওদের এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে। ওরা দুজনে, স্বপনদাকে থামিয়ে দিয়ে পুলিশের আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনে কাল আগুনমারির চরে গিয়েছিলে? আশ্চর্য ব্যাপার, ওই দ্বীপটার পাশেই তো কাল রাত্রিরে লঞ্চটা ডুবেছে। ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, শুধু একটা লঞ্চ ডুবে যাওয়া খুবই আশ্চর্যের ব্যাপার। স্বপনদা জিজ্ঞাসা করলেন, কেউ মারা গেছে? পুলিশ সাহেব বললেন, না, মরেনি কেউ, সবাইকেই উদ্ধার করা গেছে। আমাদের পুলিশের লঞ্চ খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছয়, কিন্তু লঞ্চটা যে কী করে ডুবলো তা ওরা কেউ ঠিক বলতে পারছে না। সবাই বলছে কি যেন একটা হলো, কিছুই বুঝতে পারা গেল না। হঠাৎ একটা ধাক্কাতে লঞ্চটা কেঁপে উঠল, তারপর হুড় মুড়িয়ে জল ঢুকতে লাগলো। স্বপনদা বললেন, লঞ্চটা একদম ডুবে গেছে? পুলিশ সাহেব বললেন, হ্যাঁ, সেটা তোলার ব্যবস্থা করতে হবে। ওই লঞ্চের একজন খালাসি শুধু অদ্ভুত একটা গল্প বলেছে। আগুনবাড়ির চর থেকে একটা মস্ত পাথর নাকি উড়ে এসে প্রচণ্ড জোরে লঞ্চটাকে ফুটো করে দেয়। এরকম গাঁজাখুরি কথা কেউ শুনেছে? গঙ্গার ওপরে দ্বীপ, সেখানে পাথর আসবে কি করে? যদি বা পাথর আসে, সেটা কেউ না ছুড়লে এমনি এমনি উড়ে চলে আসবে। স্বপনদা বললেন, আর ওই দ্বীপে একটা বড় পাথর দেখেছে বলছে এরা। পুলিশ সাহেব বললেন, ভোরবেলায় আমি আমাদের লঞ্চে সেই দ্বীপটা ঘুরে দেখে এসেছি। সেখানে পাথরটা তো কিচ্ছু নেই, মানুষজনদের কোনো চিহ্ন নেই, একটা মরা মোষ রয়েছে দেখলুম। আমি আর বিমান চোখাচোখি করলাম। আগুনমারির চরের পাথরটাই যে লঞ্চটাকে ডুবিয়েছে, তাতে আমাদের আর কোনো সন্দেহই নেই।